হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওর শুরুটা মেয়েকে দিয়েই হয়ে গেল। ক্যামেরাটা অন করেই আমি তো ঘরের দিকে গেছিলাম, তো মেয়ে দেখলাম আবার দোকানে গেল। কাজে হাত দিচ্ছি অনেকটা দেরি করে। আজকে শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে, জানো তো। মানে ওই যে এক এক দিন হয় না, উঠে ইচ্ছেই করে না কাজ করতে, মনে হয় বসেই থাকি বসেই থাকি। আজকে সেরকম একটা দিন। আর তারপরে সকালবেলা উঠেই যখন তোমাদের দাদাভাই বলল আজকে আমি কাজে যাব না, সাইডে এখনও মাল পড়েনি, তো বেকার যাব, মাল পড়বে সেই 1টা-1:30টার সময়, কিন্তু আমার লেবারকে রোজ দিয়ে দিতে হবে। সেই কারণে যেন শুনে আরও শরীরটা ছেড়ে দিল। বাজে এখন ঘড়িতে কটা যেন 9টা। 8টার সময় তো আমি এক্সারসাইজ করে নেমেছি। তারপরে তোমাদের দাদাভাই খেলো চা, আমি খেলাম আমার যেই জলটা বানাই ওই জলটা, বসে বসে চায়ের মতো 1 ঘন্টা ধরে খেলাম আর গল্প করলাম। কালকে বলেছিলাম না তোমাদের যে স্টেশনে বেরাবো, তো বিকেলবেলা বেরিয়েছিলাম, বিকেল না ওই 8টা বাজে তখন বেরিয়েছিলাম। তো সেই নিয়েই গল্প করছিলাম। তোমাদের দাদাভাই বলছিল, ইস কালকে অবধি আমার কাছে কত টাকা ছিল, আজকে টাকাটা শেষ হয়ে গেল। আসলে দেখবে আমরা মধ্যবিত্ত ঘরে কিন্তু এমনই হয়, আমার তো এমনই হয়। ধরো যখন হাতে টাকা থাকে তখন এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, এইটা করব, এগুলো মাথায় আসে। আর যখন টাকাটা খরচা হয়ে যায় তখন আফসোস করি, যা বাবা টাকাটা খরচা হয়ে গেল, ইস হাতে থাকলেই ভালো হতো। তো যাই হোক, সেই গল্পই করছিলাম তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তারপরে বললাম চলো 9টা বাজে, এরপরে উঠি। তো মেয়ে উঠলো বেলা করে, মেয়েকে ডাকিনি, কারণ অনেক রাত্রিবেলা শোয় তো, ওকে আর ডাকি না। ও উঠলো 9:45টার সময়, উঠলো না তখন ডাকলাম, দেখলাম 9টা 9:30 অবধি জল আছে। এখন যদি না ডাকি আমি তো কিছুই জলের কাজগুলো সকালবেলা করতেই পারবো না। আর বাসি ঘর কতক্ষণ রাখবো বলো? এরপরে আবার গোপালকে তুলবে, খেতে দেবে। তো আমাদের সকালবেলায় এই গোপালকে তোলাটা তোমাদের দাদাভাই করে, তো এবারে ধূপকাঠি জ্বালাবে, প্রদীপ জ্বালাবে, ঘন্টি বাজাবে, মানে কাশি ঘণ্টা বাজাবে। সেই সময় যদি ঘরে বাসি বিছানা টিছানা থাকে কীরকম লাগে না, নিজেরই যেন একটা কেমন ফিল হয়। তো সেই কারণে মেয়েকে বললাম যা মা উঠে যা, আর ঘুমাতে হবে না, আবার দুপুরবেলা একবার ঘুমাস। কালকে শুয়েছে 2:30-টেরও পরে শুয়েছে। তো সেই কারণে মানে সকালবেলায় উঠতে বোঝোই কতটা কষ্ট হয়। তারপরে বললাম যা গিয়ে খাটের ওপরে শুলে শো, বললো না, ঘুম যখন ভেঙে গেছে আর শোবো না। উঠে গেল, উঠে তো মুখ ঠুক ধুয়ে দোকানে চলে গেল বিস্কুট আনতে। প্রত্যেক দিন সকালবেলা 10 টাকা করে ওর বিস্কুট লাগবেই। বিস্কুট আনতে দোকানে গেল, আর আমিও পাঠালাম যে আমারও একটু সার্ফ আনতে হবে, জামা কাপড় টাপড় কাচবো। ওদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই গাড়ি সাইকেল এগুলোকে সব সরিয়ে দিল। এরপরে আমি চলে আসলাম বাইরের দিকে, সিঁড়ির ঘরটা ধুয়ে দিয়ে তোমাদের দাদাভাই বাথরুমে গেছে, তো তার মধ্যেই ও চলে আসবে ঠাকুর ঘরে। এরপরে একেবারে ফ্রেশ হয়ে ও ঠাকুর ঘরে চলে আসবে, তারপরে আমি আবার এই দিকের কাজগুলো করব। ও ঠাকুর ঘরে ঢোকার আগে আমি চেষ্টা করি এই সিঁড়ির ঘরটা ধুয়ে দরজার সামনেটায় জল ঠল দিয়ে পরিষ্কার করে দিতে। তো দেখো এখানটা এখন জল দেবো, তো ভাবলাম একটুখানি ঝাড় দিয়ে নিই। তুলসী গাছটা তো মেন আমার এতটা পুরো ঝুঁকে গেছে, দেখি আজকে গাছটাকে একটু ঠিক করব, পরে স্নান করে নিই তারপরে। এখন তো আর হাত দেবো না, এই যে এতটা বেরিয়ে গেছে না, আসতে যেতে বারবার করে গায়ে লাগছে, সেটাতে আরও বেশি অসুবিধা হয়। সব থেকে বেশি অসুবিধা হয় তোমাদের দাদাভাই যখন গাড়ি সরায়, তখন বেশি অসুবিধা হয়। তো যাই হোক, দেখো এখানটা না আমার খুব একটা তুলসী মন্দির করার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের জায়গার পজিশনটাই নেই। এই যে দেখো আমাদের যেখানটায় তুলসী গাছের টবটা রাখা, আমাদের ওই সীমানা বরাবরই, যতটা সিঁড়িটা দেখতে পাচ্ছ ওই সীমানা বরাবরই আমাদের জায়গা। এইবারে ধরো জমির মধ্যেই তো তুলসী গাছ রাখতে হয়, সেই কারণে জমির বাইরে তো আর রাখতে পারবো না। আর আমাদের ঘরের সামনে থেকে তো ড্রেন গেছে, ড্রেনের ওপরেও তুলসী গাছ রাখবো না। যেহেতু ঘরের সামনে দিয়ে ড্রেন গেছে, সেহেতু তোমাদের দাদাভাই কিন্তু এই স্ল্যাবগুলো বানিয়ে দরজার সামনেটা দিয়ে দিয়েছে। তাতে জায়গাটা একটু বড় মনে হয়, আর রাস্তাটাও একটু চওড়া মনে হয়। যেহেতু আমাদের ঘরের সামনে রাস্তাটা করা না, আমি তো এই ইটগুলো পেতে রেখেছি। তোমাদের দাদাভাই প্রত্যেক দিন একবার করে বলে ইটগুলোকে ছাদে তুলে দিই। আর আমি জানি ইটগুলোকে তুলে দিলেই না সেই কাদা কাদা আর বালি বালি হবে, যেটা আমার আগে হতো। তো আমি বললাম না থাক, এই কটা ইট নয় নষ্টই হয়ে যাবে। কারণ কি বলতো, এই সব ইটগুলো না আর ঘরের দেয়ালে কাজে লাগানো যায় না, কারণ এই যে পুরো শ্যাওলা পড়ে যায়, ইটগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এগুলো এখন সরাবো না যতদিন ঘরের সামনে রাস্তাটা করতে না পারবো। এদিকে দেখো মেয়ে তো ফ্রেশ হয়ে গেল, দোকান থেকে এসে মুখ চুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছে, কারণ মুখ ঠুক ধোয়নি। আমি ভেবেছিলাম মনে হয় মুখ চুখ ধুয়েই গেছে, বললো না মুখ ঠুক ধুইনি, এখন ধোবো, বিস্কুটটা খেয়ে পড়তে বসবো।
যাক, এতটা যে পড়ার মন হয়েছে এটাই অনেক। আমার মেয়ের ঠিক পরীক্ষার আগে পড়ার মন হয়, সারা বছর সেইভাবে মানে মন থাকে না। পরীক্ষার আগ দিয়ে এমন পড়া পড়বে শরীর খারাপ হয়ে যায়। ঠান্ডা লেগেছে কদিন ধরে, মাথার যন্ত্রণা করেই যাচ্ছে। আসলে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না তো, ওই কারণে। সামনের সপ্তাহে যাওয়ার কথা আছে বাপের বাড়িতে। মেয়েদের তো মার্চের 3 তারিখ থেকে পরীক্ষা, তো সেই কারণে ভাবছি ভাই ওরাও আসবে, ওই বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করারও ব্যাপার আছে। ভাবছি সামনের সপ্তাহে যাব, শুক্রবার যাব, শনিবার দিনটা থেকে আবার রোববার বিকেলবেলা বাড়ি চলে আসব। বেশি দিন থাকবো না, কারণ মেয়েরও ওইদিকে পড়াশোনা আছে। ওই বাড়িতে থাকলে তো সেইভাবে হবে না, সবাই থাকবো। আর আমি যাওয়া মানে তো জানোই দিদিও যাবে। সেই কারণে ভাবছি ওই 2 দিন থেকেই যা কাজ আছে দুজনে মিলে সব কমপ্লিট করে ফেলবো। এদিকে তোমাদের দাদাভাইয়ের ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে, আমি ঝটপট করে বাসন কোসন ধুয়ে নিলাম। আর এখানে জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোও সব কেচে নিলাম। এই সকালের জলটা একটু হুড়োপাড়ি করে কাজ করে নিলে না দিনের অনেকটা টাইম পাওয়া যায়। এরপরে ঘরদোর পরিষ্কার করা, রান্না বান্না দেখবে তাহলে কি একটা টাইম মতো হয়ে যায়। এখন যেহেতু ঠান্ডা নেই, শীতকালে আমার রুটিনগুলো আবার সবই অন্যরকম হয়ে যায়। শীতকালে মানে কাজ করছি তো করছি, নড়ছি তো নড়ছি, এরকম হয়। দেখো বাইরের কাজ সমস্ত করে জামা কাপড় ছাদে মেলে ঠেলে চলে আসলাম, বিছানা কাঁথা সব বাইরের দিকে দিয়ে। এখানে আলু কেটেছি, আলু ভাজা বসিয়েছি, কারণ কিছুক্ষণ পরেই বেরাবো আমার জায়ের সঙ্গে এক জায়গায়, সেটা তোমাদের পরে বলছি। তো ভাবলাম সকালে তোমাদের দাদাভাই যেহেতু আছে, সকালের খাবারটা রেডি করি। কালকের অনেকটা ভাত আছে, ওদিকে আলু ভেজে আজকে অনেক দিন বাদে ওই আলু ভাজা ভেজে কড়াইতে যে ভাতটা ভাজে না ওটাই করতে নিয়েছি। আর এদিকে তো সকালবেলা বাসন কোসন মেজে সব ওখানেই তাকের ওপরে উপুর করে দিয়েছি, জানলার ওপরে বালিশ টালিশও দিয়ে দিয়েছি, অনেক কাজ হয়ে গেছে। এদিকে দেখো ভাত ভাজা বসিয়েছি, না আমার জন্য না, তোমাদের দাদাভাই আর মনা দুজনে খাবে, সেই কারণে ওদের আন্তাজে করছি। দাদাভাই গেছে বাজারের দিকে, আর সেই কারণে তো ওর ভাতটা আমি ওই যে কড়াইতে ঢাকা দিয়ে রেখেছি। ওকে এখন ফোন করব কখন আসবে, ও ওরটা খেয়ে নেবে। আর মেয়েকে মেটটা দিয়ে দিয়েছি, আমি তো ভাত খাবো না। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। গতকালকে এসেই তোমাদের বলেছিলাম না যে বেরাবো, রাত্রির বাজে তখন 8টা, আমরা বেরিয়ে গিয়ে শাড়ি কিনে নিয়ে এসেছি দুজনের জন্য 2টো। আর এখন রেডি হয়েছি, খুব হুড়োপাড়ি করে কাজটা করলাম, এখনও কাজ বাকি আছে। আমার জায়ের সাথে যাব এই শাড়ি দুটোর ব্লাউজ বানাতে দিতে, ঠিক আছে। ওই যে জানলার রোদও চলে গেছে, এসে সব গোছাবো। বিছানা টিছানা কিছু গোছাইনি, সব যা রোদ্দুরে দেওয়ার সেগুলো দিয়েছি, আর একটা কম্বল বাকি আছে, এসে দেব। আমার জায়ের সঙ্গে এখন যাচ্ছি এক জায়গায় ব্লাউজ বানাতে দিতে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি শাড়ি দুটোই একই শাড়ি। কি যেন মনার নামটা, মটকার শাড়ি কিনেছি। তো আমি ফেসবুকে না খুব দেখেছিলাম জানো তো, আমার খুব পছন্দ, মানে আগাগোড়াই ভেবেছিলাম যে শাড়ি কিনলে আমি এই শাড়ি কিনবো। তো আমাদের খড়দার থেকেই কিনেছি, হয়তো তোমরা যারা খড়দায় থাকো অবশ্যই জানবে। এটা হচ্ছে আশীর্বাদ দোকানটার নাম। এত সুন্দর কালেকশান এই দোকানটায়, আমি এই প্রথম ঢুকলাম যে আমাদের খড়দাতেও এত ভালো শাড়ির দোকান আছে, আমি জানতামই না। কম পয়সার মধ্যেও মোটামুটি 500-600 টাকার মধ্যেও একদম দেখার মতো শাড়ি। আর হ্যান্ডলুমের কালেকশান তো দেখে পুরো অবাক হয়ে গেছে, কিন্তু হ্যান্ডলুম নেওয়ার আমার ইচ্ছে ছিল না। তো আমার এই মটকা শাড়িগুলো আমি ফেসবুকে খুব দেখেছিলাম, তো আমার নেওয়ার ইচ্ছে ছিল। তো চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, বলবে, ঠিক আছে। একটা হচ্ছে ব্ল্যাক কালার, যখন পরবো তখন তো তোমাদের ভালো করে দেখাবই। এখন শুধু এই বাক্সগুলো নেব না, শুধু এমনি ব্যাগে করে শাড়ি দুটোকে নিয়ে যাব। আমি নিয়েছি এই ব্ল্যাক কালারটা, তো আমার জন্য নিয়েছি ব্ল্যাকের মধ্যে আর এই যে গোল্ডেন পার করা এই শাড়িটা নিয়েছি আমি, এটারই ব্লাউজ বানাবো। আর মেয়েও নিয়েছে সেম শাড়ি, তবে আমাদের ইচ্ছে ছিল না জানো তো, ভেবেছিলাম 2 রকমের কিনবো 2টো, কিন্তু লাস্টে আমার তো বার করার সাথে সাথে আমি গিয়ে এই শাড়ির যেহেতু নাম বলতে পেরেছি, তো সাথে সাথেই এটা বার করে দিয়েছে। তো আমার এই ব্ল্যাকটা দেখেই এত পছন্দ হয়েছে, আমি পুরো এরকম ব্ল্যাক শাড়ি কোনোদিনও পরিনি। তো অনেক বছর আগে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তখন যে একটা ব্ল্যাক কালারের শাড়ি এনে দিয়েছিল, যা জঘন্য কি বলবো তোমাদের। তো যাই হোক, এই আমার মন পছন্দ মতো আমি একটা শাড়ি পেয়েছি, তো আমি ব্ল্যাকটা প্রথমেই নিয়ে নিয়েছিলাম। তারপরে মেয়ের জন্য অনেকগুলো দেখলাম, মেয়ের কিছুতেই পছন্দ হচ্ছে না। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো, মেয়েও হালকার মধ্যেই শাড়ি পরতে পছন্দ করে, ওকে বললাম আর ঘাটাঘাটি করে লাভ নেই, মোনা তুইও এই শাড়ি নিয়ে নে। তো দেখো এই যে মেয়েকে এই শাড়িটা কিনে দিয়েছি। কালারটা খুব ভাল লাগছে, জাম কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। ওরটাও গোল্ডেন পার করা, তো ওরটা দেখো এরকম কলকা পার করা, আর আমারটা হচ্ছে এরকম গোল গোল ফুলের পার করা। সুন্দর হয়েছে না?
কমেন্ট করে জানাবে। হ্যাঁ, শাড়ি দুটো কেমন হয়েছে। এই দুটো শাড়ির দুজনে ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি। জানি না ব্লাউজ বানাতে কত করে নেবে, তো আমার যা তো বললো মিনিমাম 500 550 টাকা করে নাকি নেবে ব্লাউজ বানাতে। তাহলে হয়তো দুটো ব্লাউজ আমি বানানো এখন হবে না, মেটটা বানিয়ে দেবো, আর আমি একটা রেডিমেড মোটামুটি এটার ম্যাচিং করে একটা কিনে নেব। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ ব্ল্যাকের সঙ্গে কি কি কালার যায়। যদি আমি ব্লাউজ বানাতে না পারি তার মধ্যে একটা পরবো, কারণ আমি কোনো দিন শাড়ি পরিনি তো কালো রঙের, আমার আইডিয়া নেই যে কালোর সঙ্গে কি কালারের ব্লাউজটা বেশি ভালো যাবে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো দেখা যাক। আর যদি বানাতে দিতে পারি দুটোই তাহলে তো হয়েই গেল, আর যদি বানাতে দিতে না পারি তাহলে তো তোমাদেরকে বলবোই। তবে ব্লাউজ পিস রেখে দেবো, পরে এক সময় বানিয়ে নেব, কারণ এতগুলো টাকা তো। এখন এই সবে শাড়িগুলো কিনলাম, 1150 টাকা করে নিয়েছে শাড়িগুলো, তো গায়ে তো লাগলোই, কিন্তু কিছু করার নেই। তো ইচ্ছে ছিল, সবসময় তা কেনা হয় না, মেন হচ্ছে পুজোর সময়। পুজোর সময় সবাইকে দেওয়া থাকে, সেই কারণে তখন আর সত্যি হয় না। পুজোর সময় নিজের জন্য তো হয়ই না, আর একটা ভালো জিনিস কেনাও হয় না, সবাইকে দিতে দিতেই হয়ে যায় শেষ। তো এই কারণেই ঠিক করেছি এইবার পুজোর ফাঁকে ফাঁকে যখন হাতে টাকা থাকবে তখন জামা কাপড় কিনে রাখবো। শাড়িটা তো এখন এই অনুষ্ঠানে একদিন পরবো, পুজোর সময়ও পরতে পারবো, ঠিক আছে? চলো যাই। শাড়ি পরিও না, ব্লাউজও বানাই না, তাই না জানিও না যে কত রেট হতে পারে। এই দেখো 2 পিস ব্লাউজ বানাতে দিয়েছি, মেটটা যার ডিজাইন দিয়েছে সেই করে মেটটা 500 টাকা, আর আমারটা 400 টাকা। আর পার পিকো করে 60 টাকা করে এক একটা শাড়ি পার পিকো করে দেবে, 120 টাকা। তার মানে হচ্ছে 1020 টাকা। 26 তারিখ ডেলিভারি ডেট দিয়েছে, 26 তারিখ দুপুরবেলা আমাকে দেবে, ঠিক আছে? যাই হোক, মানে বানাতে দিতে গিয়ে 1000 টাকার দুটো ব্লাউজ বানানো মানে স্বপ্নেরও বাইরে। যাই হোক, কিছু করার নেই, এত দাম দিয়ে শাড়ি কিনেছি, ব্লাউজটা একটু মন দিয়ে না বানালে, মানে মন মতো একটু না বানালে ভাল লাগতো না। আর শাড়ি দুটো দেখেই যেখানে বানাতে দিতে গেছি, মেয়ের শাড়িটা তো খুব পছন্দ হয়েছে, বলছে খুব সুন্দর শাড়ি দুটোই। শাড়ি আমারও খুব পছন্দ হয়েছে। ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, ভাত রেখে গেছিলাম, ও তো বাজারে গেছিল, ওর মেয়ের দুজনেরই খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চিকেন, এখানে মাংস নিয়ে এসছে। তো দাঁড়াও প্যাকেটটা খুলে নিই। কারোর জিনিস আনা না সত্যি আমার এখন পছন্দ হয় না। দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে, সত্যি আমার এখন একদম ওর বাজার হাট করা আমার কিচ্ছু পছন্দ হয় না। এইটুকুনি মাংস বলে 200 টাকার মাংস। এখানে বিশ্বাস করো আমি ওয়েটটা বুঝতে পারছি তো, 1 কেজি মাংসও নেই, 1 কেজির অনেক কম বলছে, 1 কেজি মাংস আছে এখানে। মানুষ কিভাবে ওকে ঠকায়, তার মধ্যে দিয়েছে হাড় ঠাড় কিছু নেই, একদম বেকার মাংস নিয়ে এসছে। আমি নিজে যদি টাইম পেতাম না আমি গিয়েই নিয়ে আসতাম, ওর আনা একদম আমার পছন্দ হয় না গো। কি নিয়ে এসছে ছাতার মাথা। যাই হোক, এখন নিয়ে এসছে, রান্না তো করতে হবে, আর কিছু করার নেই, একটু চেঁচিয়ে নেব। গেছে দোকানে, পাঠিয়েছি দোকানে, দোকান সদাইটা নিয়ে আসুক। এই মাংস পরে করবো, এখন না, শুধু মাংস রান্না হবে, কারণ মোনা ওর বাবাকে বলেছে মাংস নিয়ে আসতে। মাছ রান্না করেছি, মাছ তো একদিনও খায়নি, কালকে তো 2 4টে ভাজা মাছ খেয়েছে আর খায়নি, মাংস নিয়ে আসতে বলেছে, নিয়ে এসছে। আর এই দেখো এখানে দোকান সদাই লিখে দিলাম তোমাদের দাদাভাইকে, দোকানে গেল, দোকান থেকে কিছু জিনিস আনতে বললাম। আর আমি এখন ঘর দুয়ারটা পুরো গুছিয়ে নিই, বাজে কটা দেখবে, ওখানে গিয়েই অনেক দেরি হয়ে গেছে। এই দেখো 12টা 10 বাজে, 12টা 10 বাজে, এখন আমার ঘর দুয়ার কিচ্ছু গোছানো হয়নি, মাংস পরে বসাবো। এখন আগে ঝটপট ঘর গোছাবো, বিছানা কাঁথা টাথা সব তুলবো, ঠিকঠাক করবো। আর আজকে একটু কাজ আছে, তোমাদের দাদাভাইকে গিয়ে দিয়ে দড়িটা ঠিক করাতে হবে, টুকিটাকি কাজ আছে। আর এইগুলো ওগুলো করে লাস্টে মাংস আর ভাত বসাবো। কালকে ডাল আছে, বাঁধাকপি আছে, ফ্রিজটা বন্ধ করে দিই, ডাল বাঁধাকপিটা দিয়ে হয়ে যাবে, এই দিয়েই হয়ে যাবে এই বেলাটা। মাংস খেতে যতটা না ভালো লাগে, মাংসের কিন্তু আলুটাই বেস্ট লাগে, তাই না? তবে আমি তো এখন আলু খুব কম খাই, তবু মেয়ে আর ওর বাবা খুব ভালো খায়, সেই কারণে আলুটা একটু বেশি দিতে হয়। আমি 1 পিসও আলু এখন খাই না, বিশ্বাস করো। মানে একটা যদি খাই এই বেলা, পরের বেলা তো আর নেবই না আলু, এরকম হিসাব করে খাই। যাই হোক, দেখো এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম।
পুরোটাই কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো শুধু কালারের জন্য। এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি, আর পরিমাণ মতো নুন দিলাম। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এরপরে ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপরে মাংসটা দেবো। জানো তো, ওখানে বানাতে দিতে গেছি ওই মানে কাকিমাই বলবো, তো আমার যা ওনাকে কাকিমাই বলছিল, তো আমিও নিশ্চয়ই কাকিমাই বলবো। যাই হোক, ওই কাকিমার হাতের কাজ এত সুন্দর, তোমাদের কি বলবো। সত্যিই আমি এত বছর এই পাড়াতে রয়েই গেছি, কিন্তু জানতাম না যে উনি এত সুন্দর মানে জিনিস বানায়। মা লক্ষ্মীর শাড়ির কথা বললাম, উনি বলেছে আমাকে এর পরের দিন শাড়ি বানিয়ে দেবে। বলেছে আমাকে কাপড় দিয়েই এই 100 টাকা মতো পড়বে এক একটা শাড়িতে। তো আমি মা লক্ষ্মীর জন্য ভাবছি দুটো শাড়ি বানাবো। তো আমি তো এত কিনি, আমি শাড়ি ঠিকঠাক পাই না। তোমরাও অনেকে বলো তোমার শাড়ি ঠাড়ি কেটে কেন মা লক্ষ্মীকে পরাও। দেখো, ওই যে আগের দিনকে যে শাড়িটা, ছাপা শাড়িটা কাটলাম, ওটা কিন্তু আমি পরিও নি। ওই শাড়িটা একদম নতুন, পুরো নতুন ছিল। ওটা আমার মা নীল পুজোতে কিনেছিল। শাড়িটা ছোট ছিল বলে তখন আর আমার পরাই হয়নি, তো সেই কারণে রেখে দিয়েছিলাম। তো সেইটাই, তোমরা তো বলো অনেকেই মা লক্ষ্মীর জন্য শাড়ি বানাতে, তো এইবার ভাবছি দুটো বানাবো। মাংস একবার বসিয়ে নিলে না, মাংস করতে করতে কিন্তু অনেক কাজ হয়ে যায়। মাংসটাই আগে বসিয়ে নিয়েছি, ভেবেছিলাম তো পরে বসাবো। তারপরে ভাবলাম না, সব কিছু গোছাগাছি করে বসাতে গেলে হয়ে যাবে অনেক দেরি। তোমাদের দাদাভাই বাড়িতে আজকে আর বেশি বেলা করা যাবে না, বেশি বেলাতে খেতে দিলেই চেঁচামেচি করে। চিকেনটা বসিয়ে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করলাম, বাসন কোসন মাজলাম, মোটামুটি হাতের সামনে সামনে যা কাজ ছিল সেগুলো সব করলাম। তারপরে ভালো করে চিকেন কষিয়ে নিলাম, তোমাদের দাদাভাইকে দিলাম আর মনাকে দিলাম। দুজনেই ওরা মাংস কষা খেতে খুব ভালোবাসে। তবে বেশি যেহেতু আনিনি, তো সেহেতু এক টুকরো করে আলু আর এক টুকরো করেই মাংস দিয়েছি। রান্নাবান্না আমার কমপ্লিট, সাথে করেছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। অল্প কটা উচ্ছে ছিল, ওই কটাকে একটু ভাজা করে দিয়েছি। আর ডাল বাঁধাকপিটা তো গরম করেই রাখলাম, ভাতও হয়ে গেছে। দোকান সদাইটা এনেছে, তখন আর ঢালার টাইম পাইনি। ভাবলাম ঘরদোর গুছিয়ে রান্নাবান্না সব করে নিই। সব কমপ্লিট হয়ে গেছে, ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কারও হয়ে গেছে। এরপরে রান্নাঘর পরিষ্কার করব আর ঘর মুছবো। তো ভাবলাম দোকান সদাইগুলো গুছিয়ে রাখি। ওই যে বললাম না, সেই আনবো করে আনাই হচ্ছে না। আজকে মোটামুটি টুকিটাকি কিছু জিনিস নিয়ে এসেছি, যেগুলো একদম না আনলে চলছিল না। আর সত্যি কথা বলতে, এখন আমাদের ঘরে তেল মশলা না খুব কম লাগে, জানো তো। আগে তো প্রচুর তেল মশলা টশলা খেতাম, তো সেই কারণে খুব মানে বেশি লাগতো। এখন যেহেতু বুঝে বুঝে রান্না করি, কম তেলে রান্না করি, তো সেই কারণে একটা অভ্যেস হয়ে গেছে, খুব একটা বেশি তেল ঠেল লাগে না। বললাম বেশি ঘরে আনা থাকলে বেশি খরচা হবে, তুমি প্রয়োজন মতো নিয়ে আসো অল্প অল্প করে। তো তোমাদের দাদাভাই নিয়ে আসলো, আমি সব লিখে দিয়েছিলাম, ও নিয়ে আসলো। তো আসলে কি বলতো, এই সকালবেলাটা যদি নিজে দোকানে যেতে যাই না, তখন হয়ে যায় বিপদ। কারণ দোকানে থাকে ভিড়, আর এসে রান্না বান্না সব কিছু করা হেভি চাপের হয়ে যায়। তাই ওকে দিয়ে দোকানটা করতে পাঠালাম। এদিকে আমার সব হয়ে গেছে, ঘরটা গোছাবো, তোমাদের দাদাভাই ঘরটা মুছবো, রান্নাঘর পরিষ্কার করবো আর ঘরটা মুছবো। এই দেখো সোফা টোফা সব গুছিয়ে দিয়েছি। ওদিকে বাইরের দিকে তোমাদের দাদাভাই কাজ করছে। বেলা বাজে এখন কটা জানো, 1:45। তাই ওকে বলছিলাম হয়েছে তোমার? ও বললো আমার সবই হয়ে গেছে, কিন্তু তারটা টানাতে পারেনি। বাঁশের ওই জায়গাটা যেখানে আমাদের গলির ভেতরে বাঁশগুলো রাখা হয়েছে, কিছুতেই বাঁশ বার করতে পারছিল না। তো আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও, কারণ ছাদ পুরো পরিষ্কার করেছে আজকে। তারপরে এখানে একটা গর্ত করে দিল আমাকে বড় করে, আমি গাছ বসাবো বলে। তারপরে তো দড়িটা নিয়ে কতক্ষণ বসে রইলো, পারলো না। এই কাজের ফাঁকে ওকে একবার চাও করে দিয়েছিলাম, বাড়িতে থাকলে চা করে মাথা খারাপ করে দেয়, চা করে দিয়েছিলাম। চা করে দিয়ে তারপরে আমি বাসন কোসন ধুয়ে রান্নাঘরটার পরিষ্কার করলাম, দিয়ে এবার দেখো ঘর মুছতে এসেছি। তো ঘর মুছবো আর এরপর স্নান করব, ব্যাস এইটুকুনি কাজ করলেই হয়ে যাবে। মোটামুটি 2:30 বেজে গেছিলো আমার স্নান করে ঘরে ঢুকতে ঢুকতে। তারপরে আমরা খেতে বসেছিলাম। ঘরটা এখন মুছবো, ঘর মুছতেই তোমাদের দাদাভাই বলেছিল যে দাও আমি মুছে দিই। আমি বললাম না থাক, একটা দিন বাড়িতে আছো। আসলে কি বলো তো, আগে তো অনেক লেবার ওর সঙ্গে কাজ করতো, এখন তো নিজের হাতেই ও কাজ করে। দেখো দিন দিন বয়স তো বাড়ছে, বয়স তো আর কমছে না। তবু আমি চাই বাড়িতে থাকলে যতটুকু মানে না করলে না, যেইটুকুনি কাজ হয়তো আমি পারি না, সেই কাজগুলো আমি ওর জন্য রাখি। আর বাদ বাকি আগে সত্যি কথা তোমাদের দাদাভাই অনেক কাজ করে দিত। কিন্তু এখন কি বলো তো, সত্যি নিজেরও একটা কেমন লাগে যে সারা সপ্তাহ তো কাজই করে, যেদিন একদিন বাড়িতে থাকে সেদিনও যদি আমার
ঘরের সংসারের কাজ ওকে করতে বলি তাহলে নিজেরই তো কেমন লাগবে। থাক, ও না থাকলে তো আমিই করতাম, সেটা ভেবেই আমি করি। তো আমাকে বলেছিল তুমি ওদিকটা করো, আমি ঘরটা মুছে দিয়ে স্নান করতে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মেন কথা হচ্ছে খিদে পেয়ে গেছে। আমি বললাম আমার হয়েই গেছে, বেশিক্ষণ লাগবে না আর, তো এইটুকুনি করেই খেতে দেবো। গর্তটা যেহেতু করে রেখেছে ভাবলাম গাছটা বসিয়েই দিই। এখানে দেখো এই ভারী যে টগরটা নিয়ে এসেছিলাম ওই টগরটা বসাবো। পুরো শেকড় বেরিয়ে গেছে একদম গাছ থেকে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটু বড় করেই একটা গর্ত করে দাও। ওখানে একটা পদ্ম গাছ লাগিয়েছিলাম, তো ওটা বাঁচেনি, একটা বেঁচেছে আর একটা মরে গেছে, ওই জায়গাটাতেই একটা গর্ত করলো। নিচে তো মাটি বলে কিচ্ছু নেই, শুধু রাবিশ, তো ওখানে কিছুটা মাটি দিয়ে নিলাম। আর দেখো এরপরে গাছটাকে বসিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা সব গাছগুলোতেই জল দিতে ভুলে গেছি, আর বিকেলবেলায় একবার ঘরের দরজা বন্ধ করে দিলে 4টের সময় আর উঠে আসতে ইচ্ছে করে না যে গাছগুলোয় জল দেওয়ার জন্য। এখন গাছটা সত্যি সত্যি এখন গাছ বসিয়ে দিলাম, ভাবছি এখনই ছাওয়া তো পড়ে গেছে, কোনো অসুবিধা নেই, ভাবছি এখনই কিছুটা জল দিয়ে দেবো। কারণ সবে গাছটা বসিয়েছি আর ছাদ থেকে বালতি করে মাটি নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু মাটি একদম ছিল না, তো মাটিটাও শুকনো ছিল। এখন যদি একটু গাছে জল না দিই তাহলে গাছটা মরে যাবে। 2টো টগর গাছ বসিয়েছি, একটা পদ্ম গাছ বসিয়েছি নিচে। তো এই গাছগুলো ঠিকঠাক হয়ে গেলে আমার ফুলের আর অভাব হবে না। আর আমার না টগর ফুল দিয়ে পুজো দিতে হেব্বি ভালো লাগে। টগর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরঘর পুজো করতে আমার খুব ভালো লাগে। এই সময়টা তো টগর গাছ লাগালে বেশ সুন্দর হয়। আর দেখো এই পাশের বাড়ি ওদের জমিটাতে যেহেতু ফাঁকা, তো জঙ্গলগুলো একদম রাস্তার ওপরে উঠে আসে, মাঝে মাঝে একটু হাত দিয়ে পরিষ্কার করে দিই। এই যে একটু পরিষ্কার করে দিলাম। আর এবারে গাছগুলোয় জল দিয়ে তারপরে চলো এইটুকুনি কাজ আছে করেই স্নান করে আসি। স্নান করে চলে এসেছি। আর দেখো যেহেতু 3জন আছে, আমরা তো নিচে বসেই খাই, তবে তোমাদের দাদাভাইও আছে, বলছিল আমাকে টেবিলে দাও। আমি বলছি না, সবাই নিচে বসেই খাবো চলো। তো দেখো এখানে খেতে বসে গেছি। স্যালাড কেটেছি, গাজর, শশা, ওখানে অর্ধেক মতো আপেল ছিল সেটা কেটেছি, পেঁয়াজ, লঙ্কা, লেবু। আর এখানে এই যে উচ্ছে আলু ভাজা করেছি, ব্যাস এই খাবার দাবার নিয়ে বসে গেছি এখন খাওয়া দাওয়া করতে। তো চলো ভিডিওটা তাহলে এই অবধিই থাক, আজকে কিন্তু এই অবধিই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।